আচ্ছা দেখো, মাইক্রোসফট অফিস এক্সেল 2007 অফিস প্রোগ্রাম যেটা আমরা শিখতেছি 2007 যে ভার্সন আছে ওইটাই শিখতেছি এখন। অফিস এটা এই পুরো অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন। ঠিক আছে, মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন। এর মধ্যে তোমার হচ্ছে ওয়ার্ড আছে, এক্সেল আছে, পাওয়ার পয়েন্ট আছে, অ্যাক্সেস আছে। এই সবগুলাই এই মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের পার্ট। ঠিক আছে, তাহলে এই সবগুলা যেহেতু এই একটা জিনিসের পার্ট, তাহলে সবগুলোর মধ্যে কি থাকবে? একটা সামঞ্জস্যতা অবশ্যই থাকবে। এবং এই সামঞ্জস্যতা অনেক বেশি থাকে, অনেকটাতে 80-90% থাকে, অনেকটাতে 50-60%ও থাকে। অনেকটা বলতে কি, অনেক অ্যাপ্লিকেশনের সাথে অনেক অ্যাপ্লিকেশনের মিল, যেটা ওটা বলতেছিলাম। আচ্ছা, তো আমরা ওয়ার্ড অ্যাপ্লিকেশন শিখছি, ওইটার মতোই আমরা দেখবো হচ্ছে পাওয়ার পয়েন্ট আছে, ওইটার মতোই দেখবো অনেকটা মিল আছে এক্সেসের ভিতরে, ওইটার মতোই দেখবো আবার এক্সেলের ভিতরে মিল আছে। যেহেতু আমরা একটা শিখে ফেলছি, ওইটার আঙ্গিকে আমরা নতুন আরেকটা শিখবো, তাহলে সহজ হবে জিনিসটা। আচ্ছা, তাহলে এক্সেলটা ওপেন করলে আমরা এইভাবে দেখতে পাবো। ওয়ার্ড ওয়ার্ড যখন ওপেন করছিলাম তখন কি এরকম ছিল? অন্যরকম ছিল, একটু ভিন্ন ছিল। কিন্তু অনেকটা আছে, দেখো অনেক কিছু একরকম না। এই যে এগুলা তো আমরা ওয়ার্ডের ভিতরে পাইছিলাম, এগুলা ওয়ার্ডের ভিতরে পাইছি না? তো এগুলা পাইছি, হোম বাটন পাইছি, ইনসার্ট বাটন পাইছি, পেজ লেআউট পাইছি, পাইছি না এগুলা? তাহলে এগুলো ধরো অনেকটা সেম থাকবে, কিন্তু কাজটা একটুখানি ভিন্ন হবে। ঠিক আছে, এগুলো আমরা আস্তে আস্তে এই পার্থক্যগুলো বোঝাবো। এখন এটা যখন ওপেন করব, তখন দেখো পুরাটা ঘর, এটা কি পুরাটা যে, এগুলা হচ্ছে পুরাটা যে ভিউ দেখা যাচ্ছে, এই এই যেটাকে বলে শীট। কি বলে? SHEET, শীট। আচ্ছা, তো এইটা যেহেতু একটু ছড়ানো, ছড়ানো বলতে কি, আমি যদি একটা পেজ খুইলা দিই অথবা আমার ধানের কিছু পাতা ছড়াই দিলাম, তো ছড়ানো হয়েছে না? তো এটা তো বিস্তীর্ণ, হ্যাঁ, ছড়ানো। তাহলে এটাকে বলে স্প্রিড। ছড়ানোর ইংরেজি কি? স্প্রিড। আর শীট মানে হচ্ছে এই যে শীট, ঠিক আছে, অর্থাৎ একটা পাতা। তাহলে এটাকে বলে স্প্রিড শীট। কি বলে? স্প্রিড শীট। অথবা ওয়ার্কশিট। কি বলে? ওয়ার্কশিট। আর আমরা যখন ওয়ার্ডের ভিতরে কাজ করছিলাম, ওইটা হচ্ছে কি একটা পেজ। ঠিক আছে, একটা পেজের ভিতরে কাজ করছি। আর এটার মধ্যে কি করব? শীটের ভিতরে, ওয়ার্কশিট এর ভিতরে অথবা স্প্রেডশিটের ভিতরে এই কাজটা করতে হবে। আচ্ছা, এই শীটটা কি হয়? এই শীটটা দেখো ইনফিনিটি শীট। ইনফিনিটি মানে হচ্ছে এটা শেষ হয় না, হ্যাঁ। শেষ হয় না বলতে কি, এটা একটা নির্দিষ্ট লিমিট আছে, এটা অনেক বড় পর্যন্ত যায়। দেখো এই যে ছোট বাটনটা ক্লিক করলাম, এভাবে আমাদের যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ঠিক আছে, এ দেখো অনেক দূর পর্যন্ত যাইতে থাকবে। সেম ভাবে নিচ দিকে দেখো, আমরা যে নিচ দিকে ক্লিক করি, যে আমরা যে নিচ দিকে ক্লিক করি, দেখো এদিকে নিচ দিকে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যেরকম আসতে থাকবে, আসতেই থাকবে। দুইটারে নির্দিষ্ট একটা যাওয়ার পরিমাণ আছে, এটা অনেক বড়। ঠিক আছে, আচ্ছা, এবার এটা কি একটা টেবিল না? আমরা যে দেখতেছি টেবিলের মতো দেখা যাইতেছে না? তাহলে যত বড় শীট আছে ওই পুরাটাই কি একটা টেবিল থাকবে, পুরাটাই টেবিলের মতো আমাদের কাজ করতে হবে। ধরে নিতে হবে এটা কি একটা টেবিল। টেবিলের ভিতরে আমাদের সব ফাংশন বা যেভাবে আমরা যে ডিজাইন চাই সবগুলা বানাইতে হবে। আচ্ছা, নর্মাল একটা পেজের ভিতরে যখন আমরা কোনো লেখালেখি করছি বা কোনো ডিজাইন ডিজাইন করছি, তখন আমরা যেভাবে কাজ করতে পারি, টেবিলের ভিতরে কিন্তু ভিন্নভাবে কাজ করতে হয়, অর্থাৎ একটু নিয়মটা ভিন্ন। সেমটাই আমরা টেবিলেও বানাইতে পারি। আবার কি, ওই যে আমরা করছি না, কাজ করছি না, বিভিন্ন ডিজাইন বানাইছি, ধরো টেক্সট বক্স দিয়ে বানাইছি, আবার টেবিল দিয়েও বানাইছি, আবার টেবিল ছাড়া টেক্সট বক্স ছাড়া দুইটা দিয়ে বানানো গেছে, গেছে না? তাহলে এখানেও সেম হবে, এখানে টেক্সট বক্স দিয়েও কাজ করা যায়। আর এটা তো টেবিল আছে অলরেডি, অর্থাৎ টেবিল অলরেডি থাকা অবস্থায় আমাদের কি করতে হবে? ভিন্ন ভিন্ন ডিজাইন বানাইতে হবে। ধরো এখানে যদি আমি একটা সিভি বানাইতে চাই, তাহলে আমার এখানের প্রসিডিওর আর আমার ওয়ার্ড অ্যাপ্লিকেশনের প্রসিডিওর মিলবে না। কারণ ওয়ার্ড অ্যাপ্লিকেশন হচ্ছে একটা পেজ, আর এখানে কি একটা টেবিল, পুরোটা একটা টেবিলের মতো কাজ করে। আচ্ছা, আরেকটা বিষয় কি দেখো, এটা অফ টপিক থাকুক। আচ্ছা, এখন টেবিলের ভিতরে কি থাকে? একটা কলাম থাকে, আর একটা কি থাকে? র থাকে। মনে আছে? কলাম এবং র দিয়ে টেবিল হয়, মনে আছে? আচ্ছা, তো এই কলামগুলোর নাম হচ্ছে ABCDEFG। এগুলো হচ্ছে সব কলাম, এগুলো আসতে থাকবে। এই জেড পর্যন্ত আসছে, আবার ডাবল এ দিয়ে শুরু হয়েছে, আবার AB, AC, এই ধরনের এরকম ভাবে আসতেই থাকবে। আচ্ছা, এটা নির্দিষ্ট 10,000 বা 15,000 পর্যন্ত একটা লিমিট আছে, ওইখানেও কয়েক লাখ পর্যন্ত একটা লিমিট আছে। ঠিক আছে,
আচ্ছা, আর এই যে 1 2 3 4 যেগুলা, এগুলো হচ্ছে র। তাহলে এটা হলো এবিসিডি কলাম, এবং 1 2 3 এগুলো হলো র। কলাম এবং র দিয়ে কি হয়, টেবিল হয়। এবং প্রত্যেকটা ছোট ছোট যেই ঘর, এগুলাকে আমরা বলছিলাম সেল, মনে আছে? সিই ডাবল এল, এল। আচ্ছা, তাহলে এগুলার নাম হচ্ছে কি, ছোট ছোট ঘরগুলো, এগুলার নাম হলো সেল। আর এটা কলাম এবং র। আচ্ছা, এটা গেল। এবার প্রত্যেকটা সেলের নাম হয় কিভাবে হয় নাম। ধর আমি এই সেলের উপর ক্লিক করলাম, এই যে এই সেলটার নাম কি, P22। তাহলে প্রথমে আসবে কলামের নাম, তারপরে আসবে রয়ের নাম, রয়ের নাম্বার আর কি। এখানে ক্লিক করলাম, এটা কত, Y28, বুঝা আসছে? তাহলে সেলের নাম কিভাবে দেখা যায়, কলামের এবং রয়ের নাম্বার দিয়ে কি হয়, সেল নেম গঠিত হয়। সেল নেম কিভাবে গঠিত হয়, কলাম এবং রয়ের নাম্বার দিয়ে কি হয়, সেল নেম গঠিত হয়। এখন ধরো আমি আমার অনেক দূরের একটা সেলে আমি যাইতে চাই, আমার সিরিয়াল ওয়াইজ অনেক দূরের একটা সেলে যাইতে চাই। তাহলে আরেকটা জিনিস খেয়াল করো, এখানে আমি যখন ক্লিক করতেছি আমার এখানে সেল নেম চেঞ্জ দেখাইতেছে, দেখছো? এই কর্নারে আমাদেরকে সেল নেম দেখাবে, যেটাতে ক্লিক করব এখানে আমাদেরকে সেল নেম দেখাবে। এটার নাম হচ্ছে নেম বক্স। কি বলে এটাকে, নেম বক্স। নেম বক্সে কি দেখা যায়, সেল নেম দেখা যায়, নেম বক্সে সেল নেম দেখা যায়। এখন ধরো আমি আমার একটা অনেক দূরের সেলে যাব, যেমন A200 বা A2000, এরকম একটা সেলে যাব। যাইতে চাইলে আমি এভাবে এভাবে করলে অনেক দেরি হয়ে যাবে না, 2000 পর্যন্ত যাইতে? তাহলে আমি যদি এখানে লিখি যে এস, এস লিখলাম, এস লিখে 2000 ক্লিক করলে ইন্টার দিলাম, তাহলে দেখো এই যে এস 2000 নাম্বার রতে চলে আসছে। চাইলে আমি এখানে একদম অনেক দূর পর্যন্ত যাইতে পারবো। আবার এখন আমি প্রথমটায় যেতে চাই, তাহলে A1-এ ক্লিক করলাম, ইন্টার দিলাম, A1-এ চলে আসছে। আচ্ছা, এর পরবর্তী যেটা, এই যে এফএক্স লেখা আছে, এফএক্স মানে কি, ফাংশন। আমরা, তুমি কিসে পড়ো, সায়েন্সে, আর্টসে, কমার্স, আর্টসে? তুমিও আর্টসে? আচ্ছা, যাক। তো এটা সায়েন্সে গেলে বোঝা যায়, হায়ার ম্যাথে থাকে, ঠিক আছে? এফএক্স মানে হচ্ছে ফাংশন বা ফর্মুলা। আচ্ছা, তা আমরা এটাকে ফর্মুলা, এটাকে বলে ফর্মুলা বার। কি বলে এটাকে, ফর্মুলা বার। এক্সেলের ম্যাক্সিমাম যেটা হয় সেটা হচ্ছে ফর্মুলার উপর ডিপেন্ড করে, বুঝে আসছে? এক্সেলের ম্যাক্সিমাম গুলো কি, ফর্মুলার উপর ডিপেন্ড করে। ফর্মুলা মানে কি, সূত্র। তো নির্দিষ্ট আমরা একটা সূত্র দিয়ে দিব, ওই অনুযায়ী আমাদের কন্ডিশন, এবং ওই অনুযায়ী আমরা কন্ডিশন দিতে পারবো। সূত্র বিভিন্ন রকম হয়, যোগ বিয়োগ গুণ ভাগ, তারপর আরো অনেক ধরনের কন্ডিশন হয়, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আগে ফরম্যাট শিখে নিই। ফরম্যাট বলতে হচ্ছে কিভাবে ডিজাইন করে, ওইটা আগে শিখবো। ওইটার উপর কিভাবে ফর্মুলা অ্যাপ্লাই করে, ওগুলো পরে দেখবো। তাহলে ফর্মুলা বারে কি দেখা যায়, ফর্মুলা দেখা যায়। কি দেখা যায়, ফর্মুলা দেখা যায়। নেম বক্সে কি দেখা যায়, সেল নেম দেখা যায়। তাহলে এটা গেল নেম বক্স, ফর্মুলা বার, কলাম, র। ঠিক আছে? এর পরবর্তী অপশন আসতেছে এই নিচে, শীট নাম্বার 1, শীট নাম্বার 2, শীট নাম্বার 3। শীট, এটাকে কি আমরা একটু আগে কি বলছিলাম, এটার নাম কি, ওয়ার্কশিট। কি বলছিলাম, ওয়ার্কশিট। এটা হলো ওয়ার্কশিট নাম্বার 1, এটা ওয়ার্কশিট নাম্বার 2, এটা 3। আমার যদি আরো শীট প্রয়োজন হয়, তাহলে আমি যেখানে ইনসার্ট ওয়ার্কশিটে ক্লিক করব, তাহলে আমি এখানে ইনসার্ট ওয়ার্কশিটে ক্লিক করব। ও দেখো ওয়ার্কশিট, মানে শীট নাম্বার 4 চলে আসছে, 5 চলে, 6 7 8, এভাবে করে আসতেই থাকবে। আমি যতগুলো প্রয়োজন হয় ততগুলো নিয়ে আসতে পারবো। এখন ধরো আমি শীট নাম্বার 1 এর ভিতরে আমি কি করলাম, জানুয়ারির হিসাব নিকাশ রাখলাম। তাহলে আমি শীট নাম্বার 1 কে ধরো আমি জানুয়ারি নাম লিখবো। লেখার জন্য আমি অপশন বাটনে ক্লিক করব, এখানে অপশন আছে রিনেম, এই যে রিনেম। ঠিক আছে, শীটের উপরে আসলাম, অপশন বাটন ক্লিক করলাম, রিনেমে ক্লিক করলাম, আমরা এখানে লিখতে পারবো ধরো জানুয়ারি, জানুয়ারি লিখলাম। তারপর হচ্ছে আবার রিনেম দিলাম, এটা দিলাম ফেব্রুয়ারি, তারপরটায় মার্চ। তাহলে আমি সহজেই বুঝতে পারবো যে না, এটা জানুয়ারি হিসাব, এটা ফেব্রুয়ারি হিসাব, এটা মার্চের হিসাব। আচ্ছা, তার পরবর্তী এখানে হচ্ছে ইনসার্ট। ইনসার্টটা তো আমরা দেখলামই, এই যে আমি যে ইনসার্টে ক্লিক করি, কি ইনসার্ট করতে যাচ্ছি অপশন আসবে, ওয়ার্কশিট ইনসার্ট করতে চাই, চার্ট করতে চাই, না কি ধরনের করতে চাই। আমি ওয়ার্কশিট দিলাম, ওকে দিলাম, ওই দেখো ওয়ার্কশিট নাম্বার 11 চলে আসছে। তারপরে আচ্ছা 11 না 12 চলে আসছে, যে এখানে আমি ইনসার্ট দিছি, এখানে চলে আসছে। এরপরে ডিলেট, ডিলেট মানে তো ডিলেট, আমি শীটটাকে ডিলিট করে দিলাম, ডিলেট হয়ে গেছে। তারপরে অপশন রিনেম, এটা তো আমরা দেখলাম। মুভ অর কপি, আমরা যদি চাই যে এই শীটটা আমি কোথাও নিয়ে যাইতে, কপি করতে অথবা মুভ করতে, তাহলে এটা পারবো। আমরা আগে কমপ্লিট একটা শীট বানাই, তারপরে করব।
তারপরে ভিউ কোড অপশন আছে, তারপর হচ্ছে প্রোডাক্ট শিট আছে, এইগুলো আমরা পরে দেখব। ট্যাব কালার অপশন, হ্যাঁ ট্যাব কালারটা ইজি, এখানে এখন দেখব। জানুয়ারিটাকে আমরা কি করলাম, রেড জোনে রেখে দিলাম, তাহলে দেখো এটা লাল হয়ে আছে। ফেব্রুয়ারি ধরো আমরা গ্রিন জোনে রাখলাম, মানে গ্রিন জোন বোঝাইতেছি গ্রিন কালার আছে। মার্চ আমরা দিলাম ধরো গ্রিন কালার। এই ধরনের কালার দিয়ে আমরা কি ইন্ডিকেট করে রাখতে পারবো যে এটা এরকম, এটা এরকম, এটা এরকম। ঠিক আছে। আচ্ছা, এটা গেল ট্যাব কালার। তারপরে হাইড করে রাখতে পারবো, আমরা চাইলে এই শীটটাকে হাইড হয়ে থাকবে, আবার আনহাইডও করা যায়। হাইড করলাম, হাইড হয়ে গেছে। এবার এই যে আনহাইড অপশন আসছে, আনহাইড দিলাম। তো ওই যে শীট নাম্বার 4 যেটা অনেকগুলো শীটে হাইড করে রাখা যায়, তুমি যেইটাকে আনহাইড করতে চাও সিলেক্ট করে ওকে দিবা, তাহলে ওইটা আনহাইড হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এটা গেল। তার পরবর্তী এখানকার এটা স্বাভাবিক যেই পরিচিতি ছিল এটা গেল। তার পরবর্তী অপশন হচ্ছে এখানে নিউ, ওপেন, সেভ, সেভ এজ। মনে আছে এই কাজগুলা ওয়ার্ডের ভিতরে এক্স্যাক্টলি সেম ওইটার মতোই, জাস্ট এখানে কি এক্সেল হবে। ওয়ার্ডের ভিতরে কি ওয়ার্ড ডকুমেন্ট হয়েছে, এক্সেলের ভিতরে এক্সেল ডকুমেন্ট হবে। ঠিক আছে। এক্সেল যেটা বের হয় এটাও ডকুমেন্ট বা ওয়ার্কশিট বলে। কি বলে? ওয়ার্কশিট অথবা মানে এক্সেল থেকে ধর আমি কোনো একটা ফরম্যাট বানাইছি, বানানোর পর এটাকে কি বলবো, ওয়ার্কশিট অথবা এক্সেল ডকুমেন্ট। কি এক্সেল ডকুমেন্ট। ঠিক আছে। ওয়ার্কশিট অথবা এক্সেল ডকুমেন্ট। আর আমি যদি একটা মানে ওয়ার্ড থেকে একটা কিছু বের করি তাহলে এটাকে ওয়ার্ড ডকুমেন্ট বলবো অথবা শুধু ডকুমেন্ট বলবো। ঠিক আছে। ওয়ার্ড ডকুমেন্ট বললেই বোঝা যায়, ওয়ার্ড ডকুমেন্ট, এক্সেল ডকুমেন্ট। ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী নিউ, ওপেন, সেভ, সেভ এজ, সেম। প্রিন্ট প্রিভিউ সেম। কিন্তু এখানে কি খালি আছে না, সব কিছু কিছু লিখছি আমি, কিন্তু এই অবস্থায় আমাদের এখানে প্রিন্ট প্রিভিউ দেখাবে না। ঠিক আছে। এই দেখো বলতেছে যে মাইক্রোসফট অফিসে ডিড নট ফাইন্ড এনিথিং টু প্রিন্ট, পাই নাই কারণে দেখায় নাই। কিন্তু আমি যদি এখানে কিছু লিখে দিই, এর পরবর্তীতে আমি যদি প্রিন্ট প্রিভিউতে যাই তাহলে আমাদেরকে এটা প্রিন্ট প্রিভিউ দেখাবে। এখন প্রিন্ট প্রিভিউতে কোনো টেবিল আছে? কোনো টেবিল নাই। ওইটা জাস্ট কাজের জন্য, ওইটা ওইভাবে মানে ওইটা ওইরকমই থাকে। ঠিক আছে। তুমি চাইলে টেবিল হিসেবে দেখাইতে পারো। ওইটা আমরা কিভাবে করে দেখাবো। এই দেখো এখন কি আসছে, এইভাবে ঘর ঘর চলে আসছে না? এটার মানে হচ্ছে এখান থেকে নিয়ে এই পর্যন্ত একটা পেজ, এটা আরেকটা পেজ, এটা আরেকটা পেজ, অর্থাৎ এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এভাবে করে পেজের কাউন্টগুলো হয়। এভাবে এভাবে সিরিয়াল শেষ হলে এভাবে সিরিয়াল শুরু হবে। ঠিক আছে। আচ্ছা, তুমি যদি চাও এভাবে এভাবে করতে তাইলেও হবে। এভাবে 1 পেজ, এটা 2 পেজ, 3 পেজ, 4 পেজ, এভাবে করা যায়। আচ্ছা, এখন এই অপশনগুলো মনে আছে, কাট, কপি, পেস্ট এগুলা। আচ্ছা, এখন আমি এখানে লিখলাম, এটা লিখলাম। তো কয় মিনিট হয়েছে? 12-13 মিনিট। এই এই লেখাটা লেখার পরে একটা ঘর, একটা টেবিল আরেকটার উপরে উঠে গেছে না? উঠে গেছে কিন্তু। এবার আমি দ্বিতীয় ঘর যেটা আছে মানে দ্বিতীয় সেল আছে ওটার ভিতরে আমরা রাখলাম। এখন দেখো এটা ঢেকে গেছে, কিন্তু ফর্মুলা বারে দেখা যায়। এখানে ক্লিক করলাম, কিছু দেখা যায়? তাহলে যে সেলের মধ্যে যে কাজটা হবে ওইটা কি ওই সেলের ভিতরেই দেখা যাবে। বাইরের সেলে ক্লিক করে যদি বলি যে দেখা যায় না, তাহলে কিন্তু এটা হবে না। সেলের উপর ক্লিক করতে হবে, তাহলে আমরা এটা পুরোটা দেখতে পারবো। এখন এখানে পুরোটা দেখলাম, এখানে আবার ঢাইকা গেছে, মানে এই যে এখান থেকে নাই, কেটে গেছে গা। প্রিন্ট প্রিভিউতে যাই, এই যে এরকম প্রিন্ট আসবে। আমি কি এরকম চাইতেছিলাম পুরোটা লেখা আসুক। তাহলে এটা করার জন্য এ এবং বি এর মাঝখানে একটা দাগ আছে, দেখছো? ওই যে চেঞ্জ হয়ে গেছে, দেখছো? এই দুইটাকে ধরে যে আমরা টান দিব, তখন এই যে এটাকে এই যে বড় হয় ছোট হয়, এটাকে উইথ বলে। কি বলে এটাকে? উইথ। আমরা যেমন টেবিল বড় করছি না, টেবিলের পাশ বড় করছি, লম্বায় বড় করছি, তো এটাকে হাইট এবং উইথ বলে। তো আমরা উইথটাকে এভাবে কমাই দিতে পারবো, বাড়াই দিতে পারবো। কিন্তু ওয়ার্ডের ভিতরে পুরাটা টেবিলের ভিতরে করা গেছে, এক্সেলের ভিতরে কি পুরাটা ভিতরে করা যাবে না, জাস্ট এ এবং বি এর মাঝখান থেকেই করতে পারবো। বুঝেছ? অথবা ই এবং এফ এর মাঝখানে, যেটার মাঝখানে হোক ওইটা ধরে করতে পারবো। আচ্ছা দেখো ওয়ার্ডের ভিতরে আমরা দেখি, এই যে যে কোনো জায়গায় কিন্তু ছোট বড় করা গেছে, উপরে হোক আর নিচে হোক। মনে আছে এটা? এই যে যে কোনো জায়গায় করা গেছে, কিন্তু এক্সেলের ভিতরে জাস্ট এইটার উপরে করতে হবে। সেম ভাবে যদি হাইট বড় করতে চাই, 1 এবং 2 এর মাঝখানে টান দিলে হাইট বড় হবে। ঠিক আছে। আচ্ছা, এটা গেল। তাহলে প্রত্যেকটা সেলের জন্য আমাদের ভিন্ন ভিন্ন সাইজ প্রয়োজন হইতে পারে। কিসের? সেলের সাইজ, সেলের হাইট এবং উইডটাকে
ভিন্ন ভিন্ন প্রয়োজন হইতে পারে। তার পরবর্তী অপশন আসতেছে এই যে দেখো, এটা কাট কপি পেস্ট। এখন আমি যদি এই সেলটাকে আরো কিছু ডিজাইন করি, সাপোজ এখান থেকে আমরা কি করলাম, এই যে হাইলাইট কালার করলাম, ঠিক আছে, আমরা এখানে কালার দিলাম। তো এই কালারটা কিসে দিছি, লেখাতে দিছি না সেলের ভিতরে দিছি? এটার কাজ কিন্তু আমরা আগে করে আসছি, মনে আছে? সেলের ভিতরে ফিল কালার যেটাকে বলে, মনে আছে? এই যে এখানে এই ডিজাইনের ভিতরে আসার পরে যে শেডিং, যেটা এই যে শেডিং, শেডিং মানে কি, টেবিলের পিছনের কালার, মনে আছে এটা? আচ্ছা, সেম ভাবে এখানেও এটাকে বলে হচ্ছে যেটা ফিল কালার, অর্থাৎ সেলের পেছনের কালার। আচ্ছা, এটা আমি কালার করলাম, তাহলে এই কালারটাকে আমি সেলের ভিতরে করছি লেখার ভিতরে করছি? সেলের ভিতরে করছি। আচ্ছা, এখন আমি হচ্ছে এখানে আন্ডারলাইন দিলাম। আন্ডারলাইনটা যে দিছি এটা লেখার ভিতরে দিছি না সেলের ভিতরে দিছি? আমি তো সেলের উপরে ক্লিক করব। এখন আন্ডারলাইন যেটা হয়েছে, আন্ডারলাইন ক্লিক করছি, লেখার মধ্যে কি হয়েছে, আন্ডারলাইন হয়েছে, ঠিক আছে? ভালো করে নোটিস করো। এরপরে বোল্ড করলাম, বোল্ডটা কোথায় হয়েছে, লেখাতে হয়েছে, বুঝতেছো? আচ্ছা, আমি লেখার সাইজ বড় করলাম, লেখার সাইজ বড় করলাম, ওই যে ঢাইকে গেছে, আমরা যদি আরেকটু বড় করি আবার নর্মালি পেয়ে গেছি। আচ্ছা, এখন এই সেলটা যে ফরম্যাটে আছে, এই সেলটা কি সেম ফরম্যাটে আছে? নাই, অর্থাৎ এখানে অনেক কিছুই চেঞ্জ করা হয়েছে। আমি সেম ভাবে ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম, আরেকটা সেলের উপরে ক্লিক করলাম। এখন এখানে যেই লেখাই হোক সব কি হবে, এই ফরম্যাটে হবে না? দেখো, কারণ আমি ফরম্যাট কপি করে ফেলছি, সেম ফরম্যাটে হইতেছে না? আচ্ছা, এখন আমি যদি বলি যে না, আমি সেলের ভিতরে তো অনেক কালার দিছি, সেলের ভিতরে আমি অনেক ফরম্যাট দিছি, সেলের পিছনে কালার আছে, তারপরে লেখাগুলোর মধ্যে কালার আছে, আমি জাস্ট লেখাটাকে কপি করতে চাই, লেখার ফরম্যাটটা কপি করতে চাই, তাহলে কি করতে হবে, ডাবল ক্লিক করতে হবে আগে, সেলের উপরে আসার পরেও ডাবল ক্লিক করতে হবে, তারপরে লেখা সিলেক্ট করতে হবে। বুঝে আসছে এখন পার্থক্য, বুঝে আসছে ওয়ার্ডের এবং এক্সেলের? আচ্ছা, এগুলো মনোযোগ দিয়ে দেখবা, বারবার এই ক্লাস দেখবা, ঠিক আছে? আচ্ছা, আমরা এটাকে ফরম্যাট, এই যে দেখো এখন কি ফরম্যাট পেইন্টার হয়, হয় না? তো আমরা ফরম্যাট পেইন্টার করার জন্য, এই দেখো, আচ্ছা এটা ফরম্যাট পেইন্টার এখন হবে না, তো যাই হোক আমরা এটাকে কপি করলাম, কপি করার পরে এখানে এনে আমরা এটাকে পেস্ট করলাম, ওয়েট, কপি, এখানে এনে পেস্ট, এই দেখো, তাহলে কি হইলো, শুধুমাত্র লেখাটা কপি হয়েছে। সেম ভাবে আমরা যদি এটাকে কপি করি, দেখো শুধু কপি করলাম, কিসেরে, সেলেরে কপি করলাম, এবার এই সেলটাকে আমি এখানে এনে পেস্ট করলাম, তাহলে ফুল সেলটাই কপি হবে, ঠিক আছে, কপি পেস্ট হবে। আচ্ছা, তাহলে কপি পেস্ট কি হয়, শুধু লেখা করা যায়, পুরা সেলটাকেই কপি পেস্ট করা যায়। আচ্ছা, ফরম্যাট পেইন্টারও সেম, যেমন আমি এখানে ক্লিক করে ফরম্যাট পেইন্টার ক্লিক করে এই যেটার উপর ক্লিক করে দিলাম, তাহলে দেখো এটার মতো সেম হয়ে গেছে। আচ্ছা, তার পরবর্তী ফন্ট চেঞ্জ করা, বোল্ড করা, ইটালিক, আন্ডারলাইন করা, লেখার সাইজ বড় ছোট করা, এই যে পয়েন্টগুলা, এটা হলো লেখার সাইজ, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পিছনের যে কালার। এরপরে এই যে এটার নাম হলো বর্ডার এন্ড শেডিং, এই যে দেখো বর্ডার, এটার নাম হলো বর্ডার, আমরা বর্ডারটাও করছি আগে, যেমন বর্ডার ভিজিবল করতে চাইলে বর্ডারের কাজ, ইনভিজিবল করতে চাইলে ওইখানে বর্ডারের কাজ। আমরা ধরো এই পুরোটাকে সিলেক্ট করলাম, বর্ডার আসলাম, অল বর্ডার দিয়ে দিলাম, তাহলে সবগুলা বর্ডার দেখা যাচ্ছে। এখন যদি আমি প্রিন্ট প্রিভিউ দেখতে চাই, আমি বর্ডারগুলো দেখতে পারবো। এটা হচ্ছে 1 নাম্বার পেজ। 2 নাম্বার পেজ প্রিভিউ, যে 2 of 1, 2 নাম্বার পেজে আমরা যাব, এই যে এটাতে ক্লিক করলে ধরো সেকেন্ড পেজ, এই যে দেখো সেকেন্ড পেজ, এই নেক্সট পেজ, নেক্সট পেজে ক্লিক করবো, এই যে নেক্সট পেজ চলে আসছে, নেক্সট পেজে দেখা যাইতেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা হচ্ছে আমরা বর্ডার দেখাইতে চাই, আরেকটা হলো ইনভিজিবল করে রাখতে চাই, দুইটা অপশন। এখানে এখানের কাজ শেষ, আর আছে কিছু? আর কিছু না, এগুলো সব তো আগের থেকে তোমরা শিখছো। এর পরবর্তী যেটা আছে, এখানে অ্যালাইনমেন্ট অপশন আছে। অ্যালাইনমেন্ট অপশন আমরা ওয়ার্ডের ভিতরে দেখছিলাম, এই যে দেখো 1 2 3 4, এখানে 4টা আছে, কিন্তু এখানে অ্যালাইনমেন্ট গুলা কয়টা আছে, 6টা আছে, 1 2 3 4 5 6, 6টা আছে। এখানে টপ অ্যালাইন হয় এবং মিডল, এবং আমরা দেখো এই যে যখন টেবিলের কাজ করছি তখন সেল অ্যালাইনমেন্টে 9টা অ্যালাইনমেন্ট আছে, মনে আছে? এখানে হচ্ছে 6টা। ধরো আমি এটাকে চাচ্ছি টপে এবং রাইটে রাখতে, এই যে এটাকে টপে এবং রাইটে রাখতে, তাহলে এটা আমি রাখবো টপে, এটাকে রাখবো রাইটে। আবার আমি চাচ্ছি যে একবারে নিচে, মানে নিচে আসুক, অর্থাৎ এটা বটম থাকুক, আর এই সাইডে থাকুক লেফট, এটা তো লেফটে আছে, আমি রাইটে, এই যে দেখো এটা দিলাম, বটমে দিলাম, এটা দিলাম, সেন্টারে থাকলো, এটা দিলাম সেন্টার,
লেফট। তো এই ধরনের এইভাবে করে আমি চাইলে কি করতে পারবো, সব দিকে এলোমেলো করে রাখতে পারবো। আচ্ছা, এই 6টা দিয়ে কি 9টার কাজ হয়ে যাবে। আচ্ছা, তার পরবর্তী অপশন এই যেটাকে বলে এই যে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন থেকে আমরা চাইলে এভাবে বাঁকা করে রাখতে পারবো। সাপোজ ধরো এইটা ওরিয়েন্টেশনে আসলাম বিভিন্ন রকম অ্যাঙ্গেল আছে, আমরা চাইলে ওই অ্যাঙ্গেল অনুযায়ী এটাকে বাঁকা করে দিতে পারবো। এই যে, ঠিক আছে, প্রয়োজন অনুযায়ী যখন যেটা লাগবে। এখন ধরো আমি এটাকে বাদ দিতে চাইতেছি, নর্মাল রাখতে চাইতেছি, তাহলে আরেকবার এটার উপরে ক্লিক করব, যেটারে অ্যাক্টিভ করছিলাম ওইটারে আরেকবার দিব, নর্মাল হয়ে যাবে। এর পরবর্তী অপশন ডিসক্রিজ ইনডেন্ট এবং ইনক্রিজ ইনডেন্ট, মনে আছে এই দুইটা, এই যে দুইটার কাজ, এটাকে একটু একটু করে সরে যায়, মনে আছে? সেম ভাবে এখানেও আছে, এই যে এটাকে একটুখানি এইভাবে ইনক্রিজ করা যায়, ডিসক্রিজ করা যায়, অনেকটা ট্যাবের মতো বা অনেকটা স্পেসের মতো, ঠিক আছে। আচ্ছা, এই গেল এখানকার অপশন। এরপরে র্যাপ টেক্সট। র্যাপ টেক্সট মানে হচ্ছে এই দেখো রাবেত আল হাসান, আমি চাচ্ছি যে হাসানটুকু নিচে চলে আসুক, এদিকে না আসুক, মানে পরবর্তী কলামে কলামে না চলে আসুক, তাহলে এটাকে ভাঁজ করা বলে, ঠিক আছে, র্যাপ করা। তা আমি যেখানে র্যাপ দিলাম, র্যাপ দিলে অটোমেটিক নিচে চলে আসছে, হ্যাঁ নিচের লাইনে চলে আসছে, যেহেতু আমার নিচের লাইনে জায়গা আছে। আবার যদি আমি নর্মাল রাখতে চাই আরেকবার র্যাপ টেক্সটে ক্লিক করতে হবে, এটা চলে যাবে। এখন এটা যত বড় লাইনই থাকুক এরকম হয়ে যাবে। এরপরে মার্জ অ্যান্ড সেন্টার। সেন্টার মানে হলো এই যে এইটা, এটার নাম কি, সেন্টার। এখন আমি ধরো মার্জ করতে চাই, মার্জ শব্দের অর্থ মুছে ফেলা, আমি মার্জ করছিলাম মনে আছে, ধরো আমি কয়েকটা সেল এভাবে সিলেক্ট করলাম, করার পরে এখানে অপশনে আসলাম, এই যে মার্জ সেল, মার্জ সেল দিলে সবগুলো একরকম এই যে ইয়ে হয়ে যায়, একটা সেল পরিণত হয়ে যায়। তো সেম ভাবে এখানেও মার্জ এন্ড সেন্টার অপশন আছে। আমরা ধরো এখানে এভাবে এতগুলা সবগুলা সিলেক্ট করলাম, করার পরে মার্জ এন্ড সেন্টারে ক্লিক করলাম। এবার যদি লেখালেখি সেন্টার থেকে লেখা হবে, এটার মানে হচ্ছে মার্জ এন্ড সেন্টার। আমি চাইলে আবার এটাকে এই রাইটেও নিয়ে আসতে পারবো, লেফটে নিয়ে আসতে পারবো, কি হবে এই যে এখান থেকে রাইটে নিয়ে আসতে পারি, লেফটে নিয়ে আসতে পারি, ওইটা সমস্যা নেই। তার পরবর্তী অপশন মার্জ অ্যাক্রস। এখন ধরো আমি এই পুরোটারে সিলেক্ট করলাম, আমি চাচ্ছি লাইন বাই লাইন সবগুলা মার্জ হয়ে যাক, লাইন বাই লাইন, তাহলে আমি এখানে মার্জ অ্যাক্রসে ক্লিক করব। এ দেখো, তাহলে প্রত্যেকটা দেখো লাইন বাই লাইন কি হয়ে গেছে, মার্জ হয়ে গেছে, এই যে পুরোটা লাইন বাই লাইন হয়ে গেছে। আর অনলি মার্জ যেটা, মার্জ সেল, এই যেটার কাজ হচ্ছে যে মার্জ সেল, এটার কাজ হলো সবগুলা একটা সেল হয়ে যায়, এই দেখো সবগুলা একটা হয়ে গেছে। আর এটা লাইন বাই লাইন একটা একটা করে সেল হয়েছে, হ্যাঁ হ্যাঁ শুধু লাইন বাই লাইন এইভাবে, ঠিক আছে। এরপরে আনমার্জ সেল ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করলাম, আনমার্জে ক্লিক করলাম, আনমার্জ সবগুলো আবার আগের মতো হয়ে গেছে, আনমার্জ হয়ে গেছে, সেল আনমার্জ করে দিছে। সেম ভাবে এই যে এখানেও আমরা এখানে আনমার্জ দিই, মানে যেগুলো যেগুলো মার্চ করব ওগুলো আনমার্চ করতে পারবো। ওয়ার্ডের ভিতরে এই অপশনটা নাই, আনমার্চ করার অপশন নাই, শুধু মার্জের অপশন আছে, এখানে আনমার্জেরও অপশন আছে। তাহলে আজকে এই পর্যন্ত থাকবে, এগুলা ভালোভাবে দেখে, লাইফে একবারই আসবে এই কাজ, ঠিক আছে, ভালোভাবে দেখে প্রত্যেকটা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে।